6 দফা দাবির কথা বলছিলাম, সে সম্পর্কে একটু জানাবেন যে কি কি দাবি তারা বলছে, আর হাসপাতালের চিকিৎসা সেবা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইন্টার্ন চিকিৎসকরা যে কোনো হাসপাতালে আসলে প্রাণ হয়ে থাকেন। হাসপাতালে বিশেষ করে সরকারি যেসব হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে প্রধান চিকিৎসার সেবা কিন্তু তারাই দিয়ে থাকেন। ফলে এই যে ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি, তার কারণে হাসপাতালগুলোতে যে স্বাভাবিক দিনের যে সেবা, সেই সেবা তো রোগীরা পাচ্ছেন না, সেটি খুব স্বাভাবিক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মিড লেভেলের বা অন্যান্য চিকিৎসকদের দিয়ে তারা মূলত এই যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে তারা চেষ্টা করছেন। তবুও ওয়ার্ডগুলো ঘুরে আমরা যেটি দেখেছি যে স্বাভাবিকভাবে ইন্টার্ন চিকিৎসক থাকলে যেই ধরনের সেবা পেতেন, রোগীরা সেই সেবাগুলো পাচ্ছেন না। আর দাবিগুলোর বিষয়ে আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে ইন্টার্ন যে হল, সেই হলের সামনে আছি। আমরা দেখছি যে এখানে তারা তাদের কর্মসূচি পালন করছেন। আমরা একটু ছোট্ট করে যদি জানতে চাই, প্রধান দাবিটা আসলে আপনাদেরকে খুব ছোট্ট করে যদি আমাদেরকে বলতেন। আমাদের প্রধান দাবিটা হচ্ছে যে 19 মে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপন আন্ডারে এফসিবিএস ট্রেনিদের সংখ্যাটাকে বাদ দিতে হবে। যতজন টিকবেন ততজনের জন্য ভাতা পায়, এটা হচ্ছে আমাদের স্পষ্ট দাবি। এবং 2 বছরের যে ট্রেনির জন্য উপজেলায় যেতে হবে, সেই উপজেলার এটা বাদ দিতে হবে। কারণ কোনো একজন ট্রেনিং থাকা অবস্থায় কখনো উপজেলায় দেওয়ার জন্য ফিট নেই, এবং এটা কোনো স্ট্রাকচার ফরম্যাট না। পাশাপাশি আমরা বেতন ভাতা নিয়ে আমরা এফসিবিএস ট্রেনিদের নবম স্কেলে আমাদেরকে বেতন করতে হবে। পাশাপাশি আমাদের ইন্টার্নদের বেতন ভাতাটাকে উন্নীত করতে হবে। আমরা 20,000 টাকা এখনো আছে, সেটা আমরা 30,000 টাকা উন্নীত করতে যাচ্ছি। এর বাইরে নিরাপত্তার বিষয়ে আমরা চিকিৎসা নিরাপত্তা আইন নিয়ে আমরা প্রতি বছরই আমরা যত ধরনের আন্দোলন, ছোটখাটো আন্দোলন করে থাকি, এটা নিয়ে আমরা আন্দোলন করতে। এবং গত রিসেন্টলি শরীয়তপুরে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলের 53 বছর ভাইয়ের উপরে যা নির্মম হামলা চালা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এটা একটা ট্রেন্ডের মতো রূপান্তরিত হয়েছে। আমরা চাই একটা সুস্থ পরিবেশ, একটা সুন্দর নির্মম পরিবেশ, যেখানে আমরা সেবা দিব নির্ভয়ে। আমরা আসলে আমার নিজের বাবা মা অসুস্থ হয়, সবাই অসুস্থ হয়। একজন বাবা যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা তাকে বাবা বা মা হিসেবে ট্রিট করি। তো তারা কোনো কষ্ট পাক, বা তারা যদি কোনোভাবে কোনো ধরনের প্রবলেম ফেস করে, সেটা আমরা আমাদের নিজেদের বাবা মা যে যেভাবে দরকার, সেরকম ইমপ্যাথেটিক বা সিম্প্যাথেটিক হয়ে আমরা চেষ্টা করি ট্রিট করার জন্য। তো সেখানে যদি আমার একটা প্রেশার থাকে যে আমি আহত হইতে পারি, আমার শরীরে আঘাত আসতে পারে, কারণ আমরা তো জীবন মৃত্যুর নিশ্চয়ই সেই দাবিগুলোর কথা আপনি শুনছিলেন। তবে প্রধান যে দাবি, সেই দাবির বিষয়ে তারা আশ্বাসের কথা শুনেছেন। তবে সেটি যেহেতু এখন পর্যন্ত আসলে লিখিতভাবে তাদের কাছে পৌঁছায়নি, ফলে সেই আশ্বাসও তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে তাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মবিরতি বা অন্যান্য যে আন্দোলন কর্মসূচি, সেগুলো চলমান থাকবে। শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নাবিল। এবারে আমরা রাজশাহীতে যাই। আমাদের সহকর্মী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, তারেক মাহমুদ। তারেক, একই কথা, ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি, সেগুলো সম্পর্কে তো শুনছিলাম সিলেটে নাবিল যেমনটি জানাচ্ছিল। রাজশাহীতে একটু আমাদেরকে জানাবেন হাসপাতালগুলোর চিকিৎসা সেবা কেমন চলছে? যদিও রোগীদের কথা চিন্তা করে বহির্বিভাগ এবং জরুরি সেবা বিভাগ, সেটি তো সেবা প্রদান করা হচ্ছে যতদূর জানি। বৃষ্টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মিড লেভেলের চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, নার্স যারা রয়েছে, তারা সেবা দিচ্ছেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 58টি ওয়ার্ডের প্রায় 3,500 রোগীকে মূল যে সেবা, সেটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাই দিয়ে থাকেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 220 জন ইন্টার্ন চিকিৎসক সকালে এই কর্মবিরতিতে যাওয়ার ফলে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 3 থেকে 3,500 রোগী যারা এই 58টি ওয়ার্ডে ভর্তিরত, তাদের কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রতিদিনই হাজার হাজার রোগী ভর্তি হন, এবং তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং 220 জন ইন্টার্ন চিকিৎসক এই কর্মবিরতি শুরু করেছেন সকাল থেকে। তারা 6 দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। না হলে তাদের যে আন্দোলন, সেটি লাগাতারভাবে থাকবে বলে তারা জানিয়েছেন। তারা যেমনটি বলছেন যে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের যে সেবা, সেটি কিন্তু চালু হয়েছে। এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 30,000 টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছরের বাধ্যতামূলক যে শিক্ষানবিশকালীন বন্ধ করা, এবং বিসিএসে চাকরিচ্যুততে কিন্তু প্রবেশের বয়স সীমা 34 করা সহ মোট 6 দফা দাবিতে তারা এই গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন, এবং আজকে থেকে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছেন।
আমি সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেমনটি দেখেছি, দূর দূরান্ত থেকে প্রথম অবস্থাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু রোগী ভর্তি হন এবং সেখানে যারা মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারা মূলত তাদেরকে ওয়ার্ডে পাঠানোর পরে ইন্টার্নরা কিন্তু প্রাথমিক অবস্থাতে রোগীদের দেখেন, সেটি কিন্তু অনেকটাই সেই সেবাটা ব্যাহত হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় রোগীদের যে জরুরি সেবা সেটিও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, জয়পুরহাট থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক হাজার রোগী ভর্তি হয়। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 3.5 থেকে 3.5 রোগী ভর্তি হয় এই 58টি ওয়ার্ডে। এবং ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ফলে কর্মবিরতিতে আসলে ভোগান্তিতে পোহাতেই হচ্ছে রোগীদের, যেমনটি দেখছিলাম। ধন্যবাদ তারেক।